আমরা 11 দিনে 11,000 আহতকে ফান্ড দিয়ে দিতে পারি, কিন্তু আমরা অলরেডি ফেস করেছি আমাদের এখান থেকে যে আমরা 1,601 জন আহতকে চেক বা বিকাশের মাধ্যমে ফান্ড দিয়েছি, তারা এখানে আমাদের যে রিকোয়ার্স ডকুমেন্টস, আমাদের ফাউন্ডেশনের ফর্ম, সেটা নিয়ে আমাদের ডকুমেন্ট ফিল আপ করেছে এবং তাদের লিস্ট এমআইএসও আছে। এই দুইটা প্যারামিটার যখন তারা ফিল আপ করেছে তখন তাদেরকে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এমআইএসে আছে আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। রিজন একটাই, এমআইএসকে আমরা সরাসরি জিজ্ঞাসা করেছি আপনারা যদি বলেন যে আমাদের এটা ফুললি ভেরিফাইড, আমরা আমাদের উপর এখন ওই ট্রাস্টটা করছি, আমরা গ্যাজেট প্রকাশ করে দিচ্ছি, তাহলে ওটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা দিয়ে দিতে পারি, কিন্তু এখনও তারা এই কনফার্মেশনটা আমাদেরকে দিচ্ছে না। সো আমাদের কাছে যারা আসছে তাদেরগুলো আমরা নিজেরা ভেরিফিকেশন করছি, তারা প্রয়োজনীয় ডকুমেন্টস দিচ্ছে, তখন আমরা ওইটার উপর আস্থা রাখতে পারি। দ্যাটস ওয়াই এই 1,601 জন আমাদের এখানে এসেছিল, তাদের ডকুমেন্টস এমআইএসও আছে, এটা আমরা দিয়ে দিয়েছি। কিন্তু এর মধ্যেও এমন 1, 2, 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এই 1,601-এর মধ্যেও, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তারা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো আমরা চেয়েছি সেগুলো এনে দিয়েছে এখানে, এমআইএসও তাদের আছে, কিন্তু পরবর্তীতে হসপিটাল এবং হসপিটালে যারা আছে তারা ধরেন চক্ষু ইনস্টিটিউটে 1 মাস ধরে ভর্তি, সেখানে তাদের যারা সাথের আছে 1 মাসে 1 মাসের কথাবার্তা চলাফেরা গল্প গুজব এটা প্রকাশ পেয়ে যায় যে সে আসলে কিভাবে আহত হয়েছিল। এটা যখন অ্যাকচুয়াল আহত কয়েকজন বুঝে ফেলে আমাদের এসে জানায়, আমরা ফিরে গিয়ে যখন আবার ফার্দার চেক করি তখন এরকম 1-2টি ঘটনা আমরা পেয়েছি, যেটা একটা আপনাদের মিডিয়ার মাধ্যমেও এসেছে, যাকে আমি নিজে গিয়ে ফান্ড দিয়েছিলাম নিটোরে। তো এই ঘটনা পর্যন্ত এসেছে এরকম, পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলোও রেডি করে এনে এখানে দিয়েছে, এমএসএও এনলিস্টেড করেছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। উনি 5ই অগাস্টে আহত, বাইক অ্যাক্সিডেন্ট করেছে অন্যভাবে, এখন বাইক অ্যাক্সিডেন্ট হাড় ভেঙে গিয়েছে পায়ের, একইভাবে তো গুলি দিয়েও গুলিবিদ্ধ হয়ে হাড় ভেঙে গিয়েছে। সো এরপর থেকে আমরা এই বিষয়ে আরও সচেতন, আমাদের এই ভেরিফিকেশন প্রসেস এখন আমরা কাগজ এখানে এনে দেওয়ার পরও আমরা স্থানীয়ভাবে আমাদের যারা প্রতিনিধি আছে, জেলা প্রতিনিধি, স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, তাদের মাধ্যমে প্রয়োজন হলে খোঁজ নেই, জেলা প্রশাসনের মাধ্যমে খোঁজ নেই, সিভিল সার্জনের মাধ্যমে খোঁজ নেই, শেষে স্থানীয় সমন্বয়কদের মাধ্যমে খোঁজ নেই। কিন্তু আমাদের জাস্ট একটাই কনসার্ন, এই বিষয়টাকে যেন কেউ কোনোদিন প্রশ্নবিদ্ধ না করতে পারে যে আমাদের যে লিস্ট, যেদিন আমরা আমাদের লিস্টে সিল দিয়ে দিব যে এই লিস্ট আমাদের কমপ্লিট, ওই দিনের পর একটা নাম আমরা এখানে ইনক্লুডও করব না, আবার একটা নামকে প্রশ্নবিদ্ধ হওয়ারও যেন সুযোগ না থাকে আমরা সেভাবেই তৈরি করব। তো এই জায়গাতে আমাদের আহতর যে মানে যারা ফান্ড নিচ্ছে তাদের ক্ষেত্রে তুলনামূলক আমরা যতটুকু প্রত্যাশা করছি অতটুকু আসলে গতি আমরা পাচ্ছি না। এখন এই ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যারিয়ার আছে যেগুলো নিয়ে আসলে কথা আসছে, বা আমাদের যারা আহত ভাই বোনরা রয়েছেন তাদের জায়গা থেকে কথা আসে, আপনাদের জায়গা থেকে প্রশ্ন আসে। আমাদের মনে হয় ওই বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন, কারণ আমাদের মাঝে একটা কমিউনিকেশন গ্যাপের কারণে, আমাদের বলতে অ্যাকচুয়ালি যারা এগুলো তুলে ধরছেন তাদের মাঝে, কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের মাঝে, বা ফাউন্ডেশন আমরা যারা কাজ করছি তাদের মাঝে। আমার আসার অ্যারাউন্ড 2 মাসের মতো হয়েছে, 2.5 মাস 2 মাস 10 দিনের মতো। অক্টোবরের 21 তারিখে এসেছি সম্ভবত, 2 মাস 10 দিন হয়েছে। এই 2 মাস 10 দিনে এই ফাউন্ডেশনে প্রায় 35 জনের মতো এখন কাজ করে। তারা 10টা থেকে 6টা অফিস হওয়ার কথা, তারা 10টা থেকে 10টা অফিস করে। আমাদের যখন শহীদ পরিবারের পাশে বাংলাদেশের প্রোগ্রামটা প্রতি সপ্তাহে শনিবারে থাকে, যেটা সামনে এখন হবে আহত পরিবারের পাশে বাংলাদেশ, আমরা বিভাগে বিভাগে গিয়ে করার এই পরিকল্পনা করছি যেন আমরা তাদের দ্বারে যেতে পারি। ওই প্রোগ্রামের আগের দিন বা তার আগের দিন তারা সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে। আমরা আমাদের জায়গা থেকে আমি দেখেছি তারা ইভেন তারা এ পর্যন্ত, আমি লাস্ট 2 মাস 10 দিনে তাদেরকে শুক্র শনিবার ছুটি কাটাতে দেখি নাই, কারণ শনিবার আমাদের বিভাগীয় প্রোগ্রাম হয় যে কোনো বিভাগে গিয়ে, সো তার আগের দিন শুক্রবার অবশ্যই কাজ করতে হয়। এই জায়গা থেকে যেই জিনিসটার কারণে এই আহতদের এই বিষয়টা স্লোলি হচ্ছে, কিছুটা তথ্যটা দিই। ভাই আমরা ক্লিয়ারলি বলেছি ফাউন্ডেশন এখন পর্যন্ত সে সকল আহত ভাইদেরকে ফান্ড দিচ্ছে যারা ফাউন্ডেশনের ডকুমেন্টস যেগুলো আমরা চেয়েছি 4-5টা ডকুমেন্টস কি ওইগুলো যারা দিচ্ছে আমরা আমাদের এখান থেকে ভেরিফিকেশন করে নিচ্ছি ফাউন্ডেশন, আর এমআইএস এর ডেটাটা দেখছি। তো আমাদের এখানে প্রায় 2 থেকে 300 ফাইল এসে জমা হয়েছিল, যাদের আমাদের এখানে ফাইল আছে কিন্তু এমআইএসএ নাই, তারা কখনো জেলা প্রশাসন বা সিভিল সার্জনের মাধ্যমে এমআইএসএ জমা দেয় নাই, তারা বিভিন্ন হসপিটালে ছিল, হয়তো এই সুযোগটি তাদের হয় নাই, ট্রু। তো এমআইএসকে যখন আমরা আমাদের জায়গা থেকে এগুলো পাঠিয়েছি,
গতানুগতিক যে আমলাতান্ত্রিক অফিস যে জটিলতা ছিল তারা এগুলো দেখিয়েছে, এগুলোই করেছে। 15 দিনও এমন হয়েছে একটা ফাইল আপডেট হয়নি। এরপরে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এমআইএসকে নিয়ে একাধিকবার বসেছি। এমআইএসের একটা অফিসে আমরা একটা সেল গঠন করা হয়েছে, তখন আমাদেরকে বলা হলো আমরা সেলে পাঠাবো, সেল এমআইএসে পাঠাবে, যেহেতু সেলে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা চাকুরি করে, তাদের মাধ্যমে তারা মিডিয়াম, সেখান থেকেও যে কাঙ্ক্ষিত স্পিড আমরা পাচ্ছিলাম না। পরে আবার মিটিং হয়, ওই মিটিংয়ে সরাসরি লাস্ট এক সপ্তাহ আগে এমআইএসের একজনকে এই অফিসে তারা তাদের এখান থেকে পাঠায়, তারা সরাসরি এখান থেকে ডেটা ইনপুট দেওয়া শুরু করে। এখন আমরা আমাদের জায়গা থেকে মনে হয় যে এরকম যাদের এমআইএসের আমাদের এখানে ফাইল জমা দিয়েছে, এমআইএসে মানে উঠে নাই, এখনও ইনপুট হয় নাই, এই সংখ্যাটা এখন সম্ভবত 50ও নেই, অর্থাৎ এই সংখ্যাটা প্রায় 300-র বেশি ছিল। এই কয়েকদিনের মধ্যে এগুলো ইনপুট দেওয়া হয়েছে। এমআইএস চাইলেই আমাদের একটা ইনপুট দিয়ে দিবে না, তারা ইনপুট দেওয়ার আগে তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে, সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে, কারণ এখানে যিনি ইনপুট দিচ্ছেন উনি জাস্ট একজন কর্মচারী, উনি ইনপুট দেয়, তো উনার এই অথরিটি নাই আমি একটা দিলাম উনি সরকারিভাবে ওটাকে ভেরিফাইড করে ইনপুট দিয়ে দিবে, উনি তখন এই দুই জায়গায় যোগাযোগ করে। তারপরও লাস্ট 7 দিনের মধ্যে ওনারা প্রায় 250-র মতো ইনপুট দিয়েছে, এই দ্রুত যোগাযোগ করে, এখনও 50টার মতো বাকি আছে, এটাও ট্রু। সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করছি যে এমআইএসের সাথে যে আমাদের দূরত্বটা ছিল এটা এখন আর নাই, হয়তো 2-3 দিনের মধ্যে আর কোনো ব্যাকলগ ফাইল বলতে কিছু থাকবে না। নতুন কেউ যদি আমাদের ফাউন্ডেশনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে, ফাউন্ডেশনে আমরা সেটা ভেরিফিকেশন 1 থেকে 2 দিনের মধ্যে করে ফেলতে পারবো, এমআইএসের যিনি থাকবে তাকে দিয়ে দিব, উনার হয়তো 1 থেকে 2 দিন লাগবে, অর্থাৎ কেউ ফাইল জমা দিলে আমরা আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে উনি ফান্ডটা পেয়ে যাবে। আহতদের কথা বলি, আর এতদিন আমাদের ক্ষেত্রে আরেকটা এমআইএসের সাথে দূরত্ব, এটা ছিল আমাদের আহতদের ফান্ডের একটা সমস্যা। এগুলো সবগুলো আপনাদের তুলে ধরতে হবে কেন, কারণ এগুলো জানা প্রয়োজন কোন জায়গায় সমস্যাটা হচ্ছিল। দ্বিতীয়ত, আমরা আহতদেরকে বিকাশে ফান্ড দিচ্ছিলাম, কাউকে কাউকে চেকে দিচ্ছিলাম। বিকাশে আমি আমার যে আহত ভাইকে ফান্ড দিব, যিনি আমার নমিনি, তার নামে আমার বিকাশ অ্যাকাউন্টটা হতে হবে। অনেকে এখন ছোট বাচ্চা আহত, তাহলে তার বাবার বা মায়ের নামে এটা হতে হবে। আমার যে জিনিসটা লাগবে, বিকাশ নাম্বারটা যার নামে, যার এনআইডি কার্ড দিয়ে খোলা, ওই এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে আসলে। মানে আমি সাপোজ আহত, আমার এখানে আমি নিজে নমিনি, আমার এনআইডি কার্ডের সাথে বিকাশ নাম্বারটাও আমার এনআইডি দিয়ে খোলা থাকতে হবে, যেন ম্যাচ করে। কারণ এই বিকাশ দিয়ে অনেকভাবে প্রতারণা শুরু হয়েছে। আমাদের এখানে ফাইল এসেছে, যায়নি কিন্তু আমরা ধরে ফেলেছি অলরেডি, চেষ্টা করছে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেতও বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এরপরে আমাদের যে সমস্যাটা হচ্ছে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো, আমার কোনো একটা হসপিটালে অবশ্যই তার ভর্তির অথবা ছাড়পত্রের একটা প্রুফ থাকতে হবে। মানে একজন আহত, উনি 5 তারিখের আগে কোনো না কোনোভাবে আহত হয়েছেন, এই প্রুফটা, মানে হসপিটালে ভর্তি হয়েছেন। এখন কেউ একজন মনে করেন কোনো কারণে একটা হাত কাটা গিয়েছে, 3 দিন উনি ওটার সেলাই টেলাই কিচ্ছু লাগেনি, সুস্থ হয়ে গিয়েছেন, উনি যদি কোনো ডকুমেন্ট ছাড়া আসেন আমি দিতে পারবো না। আমরা চাই, আপনারাও যদি এখন চান, আমরা যে 1601 জনকে দিয়েছি তার ইন্ডিভিজুয়াল ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস আমরা আপনাদের সামনে দিয়ে দিব, প্রত্যেকজনের ফাইল আছে আমাদের কাছে। এই স্বচ্ছতা যেদিন আমরা সবাইকে দিব, এই দিনও যেন থাকে, এই জন্য আমরা ডকুমেন্টসটা নিশ্চিত করি। সো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমাদের দরকার হয়। আরেকটা হচ্ছে আমাদের সত্যায়ন, যে হসপিটালে চিকিৎসা নিয়েছে ওই হসপিটালের ডক্টর দ্বারা ওই ভর্তির ফর্ম বা ছাড়পত্রটা আমরা সত্যায়ন করে নিই। এটা কেন? কারণটা হচ্ছে ওই যে বললাম একটু আগে, বিভিন্ন প্রাইভেট হসপিটালে ভর্তি দেখায়, সত্যায়ন ছাড়া নিয়ে আসে। যখন এটার সত্যায়ন থাকবে, ওই ডক্টর এটার জন্য রেসপন্সিবল থাকবে, যদি এখানেও কোনো চিটারি বাটপারি কেউ করার চেষ্টা করে। আরেকটা হচ্ছে ফ্যামিলিতে একটা প্রবলেম হয়, এটা শহীদ পরিবারের ক্ষেত্রে বেশি হয়। ধরেন আমার একজন ভাই শহীদ হয়েছেন, ওনার ওয়াইফ আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, এখন ওনারা আলাদা থাকেন আগে থেকে বা আগামীতে থাকতে চান, ওনারা এক হয়ে এখানে আসতে পারেন না, এটা হচ্ছে একটা ঝামেলা হয়। আরেকটা ঝামেলা হয় যেটা, যে ভাগটা করা হয়, ধরেন বাবা মা আছেন, একজন আমার যিনি ওয়াইফ উনি আছেন, ওনার সন্তান আছেন, আমরা 50-50 করলাম, এটা অনেকে মানতে চান না, 60-50 করলাম, মানতে চান না, এই জন্য আসেন না। তো না আসলে আমরা দিব কীভাবে, ঝামেলাটা তাদের মধ্যে। এসে অনেকে না নিয়ে চলে যান, কারণটা হচ্ছে ওনারা নিজেরা কনভিন্স হতে পারেন না এই অ্যামাউন্টের বিষয়ে। কিন্তু আমাদের তো লজিক্যাল হওয়া লাগে, ওয়াইফ আছেন, একজন সন্তান আছেন, 2 জন পরিবারের সদস্য, বাবা মাও তো আছেন,
তাদেরও তো সামনের সন্তান থাকলে তো দেখতো, এইটুকু তো তারা তো মানুষ করেছেন। সো তাদেরকে 50-50 না দিই, 40-60 দিতে হবে। এদিকেও দুইজন আছেন, এদিকেও দুইজন আছেন। অনেক ক্ষেত্রে বাবা মা মানতে চান না, অনেক ক্ষেত্রে ওয়াইফ মানতে চান না। সো এটা আমাদের তাদেরকে ম্যানেজ করতেও কিছুটা সময় চলে যায়। আরেকটা যে ঝামেলাটা হয়, আমাদের জায়গা থেকে কিছু আহত এমন আসেন, তাদেরকে আপনার ডকুমেন্টস দেখেও বুঝবেন না উনি ওই টাইমে আহত হয়েছেন, তাদেরকে ফিজিক্যালি দেখেও বুঝবেন না আহত হয়েছেন। উনি কাগজ নিয়ে এসেছেন, ওনার যে বিষয়টা হয়েছে মনে করেন এখানে একটা কাটা গিয়েছে, 2-3টা সেলাই লেগেছে। এই সেলাই তো প্রত্যেক দিনই এরকম 1000 মানুষের 2-3টা সেলাই লাগে বিভিন্ন ঘটনায়। কিসের ভিত্তিতে আমি এটা কনফার্ম করব? সো এই মানুষগুলো তখন তাদের জায়গা থেকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলেন যে তারা তাদের এই ফান্ডটা পাচ্ছেন না। এই প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের জায়গা থেকে ফেস করি। এই কারণে আমাদের আহতদের এই বিষয়টা তুলনামূলক আমরা যতটা আমরা প্রত্যাশা করি, আপনাদের না, আহত ভাইদের কথা বাদিয়ে দিলাম, আমরা যতটা ফাস্ট প্রত্যাশা করি অতটুকু হচ্ছে না। কিন্তু এতদিন আপনারা সংখ্যাটা শুধু দেখেন, আমাদের শহীদ পরিবারের ক্ষেত্রে 826-এর মধ্যে অলরেডি আমরা 628 জনের কাছে পৌঁছে গিয়েছি। সো এতদিন আমাদের এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমার অনেক পরিবারে যে ভাই শহীদ হয়েছেন তার পরিবারে উনি একমাত্র উপার্জনক্ষম, আর কেউ ছিল না। এখন আমরা দুইটা নিয়ে একসাথে কাজ করেছি, কিন্তু এটা আমাদের একটু প্রায়োরিটিতে ছিল। এখন আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের আহত যোদ্ধারা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনারা যদি আমাদের গ্রাফটা দেখেন, হয়তো আমরা আমাদের অক্টোবর মাসে শুরু হয়েছিল অফিস, তখন যদি আমরা দিয়ে থাকি 10%, নভেম্বর মাসে দিয়েছি 30%, বাকি 60 আমরা ডিসেম্বরে দিয়েছি। এটা ইনক্রিজ হচ্ছে। আমাদের এই অফিস আমাদের আগে থেকে ছিল না, একজন মানুষ আগে থেকে ছিল না, এই ডেকোরেশন আগে থেকে ছিল না, আমাদের এই যে ইনস্ট্রুমেন্ট কোনোটা আগে থেকে ছিল না। প্রত্যেকটা চাহিদার প্রেক্ষিতে নেওয়া হয়েছে। এবং এই যে মানুষগুলো এই অভিজ্ঞতা, এই কাজের অভিজ্ঞতা প্রথম, প্রত্যেকটা জায়গায় সবাই ঠেকছে, শিখছে, তারপরে তার প্রেক্ষিতে পরের স্টেপটা নিচ্ছে। এখন আমরা ওভারঅল এই ডিসেম্বর 31-এর পর আমরা মনে করি এটা একটা টিম হয়ে গিয়েছে। এই টিম এখন প্রত্যেক দিন 500 আহতকে ফান্ড দেওয়ার সক্ষমতা রাখে। এই টিম এখন প্রত্যেক সপ্তাহে অন্তত 100 শহীদ পরিবারের কাছে যাওয়ার সক্ষমতা রাখে। শুধু আমাদের কাছে এই ভেরিফাইড লিস্টটা লাগবে। তো আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি এই জিনিসটুকু মনে করি যে আমাদের কাছে যদি এমআইএস এর ওই তথ্যটা থাকে, আমাদের চাহিদা অনুযায়ী আহতদের ডকুমেন্টসটা এখানে দিয়ে যাওয়া হয়, আমাদেরকে তাদেরকে ফান্ড দিতে বা পৌঁছে দিতে সর্বোচ্চ 3 থেকে 4 দিন প্রয়োজন হবে। এবং আমরা শুধু আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে এখন 1 লক্ষ করে ফান্ড দিচ্ছে আহতদেরকে, এটা খুব দ্রুত 3 লক্ষ করে দেওয়া হবে। অলরেডি প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে, লিখিত সিদ্ধান্ত আমাদের আগামী জেনারেল মিটিংয়েই হবে। এবং দ্বিতীয়ত, শহীদ পরিবারকে আমরা যে 5 লক্ষ করে দিয়েছি, এটা খুব দ্রুত ঘোষণা আসবে, হয়তো এই জানুয়ারি মাসের মধ্যেই একটা বড় অ্যামাউন্টে আবার আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছে 30 লক্ষ, এটা এই সংখ্যায় হতে পারে, এই জানুয়ারি মাসের মধ্যে ঘোষণা হবে, এটা দেওয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে, অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েছে একটা, শহীদ পরিবার এবং আমাদের আহত যোদ্ধাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাদের প্রয়োজন সম্মানী ভাতার ব্যবস্থা করা, এবং ফাস্ট ট্র্যাক যে চিকিৎসা সুবিধা, যিনি আমার আহত যোদ্ধা এবং শহীদ পরিবার তাদের জন্য আজীবন অলরেডি কার্ড করা হচ্ছে ফাস্ট ট্র্যাকের। এবং আজকে যমুনাতে আপনারা হয়তো অলরেডি জেনেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে এটার উদ্বোধন করবেন, যেখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা থাকবেন। সো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এখন শুধু এগুলোর এক্সিকিউশনের যে প্রসেসটা সেটা শুরু হওয়া বাকি। এটা আমাদের অফিসিয়াল কথা ছিল, আপনারা আপনাদের জায়গা থেকে এখন প্রশ্ন করতে পারেন। ও আচ্ছা, তাহলে আমরা এই যে হচ্ছে ক্লিয়ার যে ডকুমেন্টস, এটা তো আমাদের কাছে আছে, এই ক্লিয়ার ডকুমেন্টসটা আমরা তাহলে আপনাদেরকে দিয়ে দিই। ওই ডকুমেন্টসটা আপনার ছবি তুলে আপনার ক্লিয়ার সব কিছু মিডিয়ার সামনে তুলে ধরতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি আমার জায়গা থেকে অবৈতনিক, আমাদের যিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি ওনার জায়গা থেকে শুধুমাত্র 1 মাসের একটা সম্মানী হয়তো তার কাছে গিয়েছিল, উনি এখন মনে করছেন যে উনার এই জায়গাটা উনিও নিজের জায়গায় একদম অবৈতনিকভাবে এখানে কাজ করতে চান। উনি এটা অলরেডি একটা মতামত দিয়েছেন, কিন্তু আমরা প্রত্যাশা করি যে তারও একটা পরিবার রয়েছে। সো একটা ন্যূনতম, যে উনি অবশ্যই একজন গ্র্যাজুয়েট, তিনি তার পরিবারকে সাপোর্ট দিতেন, সো একটা জব করে কিছু না কিছু করে, সো উনিও ওনার জায়গা থেকে যেন একটা অন্তত একটা সম্মানী গ্রহণ করেন। বাকি যারা রয়েছেন আমাদের একদম স্যালারি শিট রয়েছে, তো সেই জায়গা থেকে আপনার স্যালারি শিটটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, সেটা অনুযায়ী আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই।
নিয়েছেন যে জানানোর, এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, কারণ এর ফলে এই যে একটা গ্যাপ ছিল এটা অনেকখানি দূর হবে। একটা আপনার কাছে প্রশ্ন, যে অলরেডি এমআইএস তারা হয়, তো ওইটাকে কেন আপনারা সমন্বয় করতে পারছেন না? যে আপনারা তো নিজেরা আরেকটা মানে আরেকবার আপনার ভেরিফাই করতেছে বলে এক্সট্রা এফোর্ট লাগছে, কমায় নিয়ে আসা যায়, তাইলে আমার মনে হয় আপনি যেটা বলছিলেন যে অনেক দ্রুত গতিতে টাকাও যাবে এবং সহায়তাও যাবে, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো এই যে 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, এটা আপনারা কিভাবে ডিসাইড নয় বা কেন, বা এবং অনেকটা আমরা দেখছি 50,000 টাকাও দেওয়া হচ্ছে, তো ওইটার ব্যাপার যদি একটু বলতেন। আচ্ছা ভাই, প্রথমে হচ্ছে এটা ছিল যে সর্বোচ্চ 1 লক্ষ টাকা আহতদেরকে দেয়া হবে। ওই অনুযায়ী প্রথমে 50,000ও দেওয়া হয়েছিল, যাদেরকে মনে হয়েছিল তুলনামূলক একটু কম আহত হয়েছে, এবং অনেককে 1 লক্ষ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমরা এটা আর করছি না, কিন্তু অল্প কয়েকজনকে করা হয়েছিল, তাদেরকে পরবর্তীতে আবার ওইটা 1 লক্ষ করে ফেলা হয়েছে 50,000 যাদেরকে দেওয়া হয়েছিল। এখন আমাদের সবাইকে 1 লক্ষ দেওয়া হচ্ছে, এবং সামনে যখন আমাদের এই 3 লক্ষটা যে নেক্সট মিটিংয়ে আমাদের কনফার্ম করা হবে, তখন সবাইকে 3 লক্ষ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। এরপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি জানুয়ারির মধ্যে আমরা ক্যাটাগরি করে ফেলতে পারবো। এই ডিসিশন অলরেডি হয়ে গিয়েছে। ভাই, আমাদের আহতদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের মাথা ফেটেছিল, মাথায় 7টা সেলাই লেগেছিল, তারা মনে করেন 15 দিন বা 1 মাসের মধ্যে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। কিন্তু আমার পাশে এমন অনেক ভাই বসে থাকে যে সারা জীবনের জন্য হাত এবং পা হারিয়েছে। আমরা গতকালকে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং আমরা সিএমএইচে গিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। সেইখানে আমরা গিয়ে দেখেছি যে এমন অনেকেই এখনও আছে যারা ওখানে প্যারালাইজড, কিংবা মাথার খুলি তার খুলে রাখা হয়েছে, তার পাকস্থলী এখনও মানে যেভাবে আমাদের খাদ্য যেটি পরিপাক করে এটি এখনও করতে পারছে না, আলাদাভাবে করা হচ্ছে অপারেশনের মাধ্যমে। তার এখনও সুস্থতা আরও 2 বছর লাগবে, এবং সারা জীবন তাকে এটা ক্যারি করতে হবে। সো দুইজনের সুযোগ সুবিধা আসলে সমান হওয়া যৌক্তিক না। সো এই জায়গা থেকে আমরা একটা ক্যাটাগরি করছি। আহতদের ক্ষেত্রে হয়তো প্রায় 3 থেকে 4টা ক্যাটাগরি হতে পারে। কাউকে আমরা হয়তো এই 3 লক্ষ টাকার ফান্ডটায় দিলেই তাদের জন্য যথেষ্ট হবে, কাউকে হয়তো আমার এটা 1 বছর ক্যারি করতে হবে, কাউকে হয়তো একটা সম্মানী সারা জীবন ক্যারি করতে হবে, কারো হয়তো একটা একদম কর্মসংস্থান সারা জীবনের জন্য লাগবে। সো ওই জায়গা থেকে আমরা এই ক্যাটাগরিটা করছি, তখন এটা দূর হবে এক। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন আমরা আসলে এটা আসলে আমাদের মিসকমিউনিকেশন ভাই। মানে এই যে আপনাদের এগুলো অবশ্যই আপনাদের চ্যানেলের মাধ্যমে যাবে, তাও অনেকের কাছে যাবে না, খুব স্বাভাবিকভাবে। সবার কাছে হয়তো স্মার্টফোন নেই, সবার চোখে এই জিনিসগুলো পড়ে না। আমাদের এখানে এসে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আমাদের ইমেইল, আমাদের অ্যাকাউন্ট রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের 16000 রয়েছে। 16000তে সবাই পায় না, এটা ট্রু। কারণ এখানে আমাদের এখন 6 জন রয়েছে সম্ভবত কল সেন্টারে, যারা কল রিসিভ করে। আমাদের 2 জন শহীদদের নিয়ে অলওয়েজ ডিল করে, বাকি 4 জন আহত। এখন আমার আহত তো অলরেডি প্রায় 11,000। সো 2টা নাম্বারে তাদের অলওয়েজ, বা 4টা নাম্বারে পাওয়া টাফ হয়ে যায়। আমাদের অফিসের পরিধি আপনারা নিজে একটু ঘুরে দেখবেন। যারা এখানে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, সি হিসেবে কাজ করে, তাদের কোনো রুম নাই। আমরা এসে যদি প্রয়োজনে বলা আছে এটা রুম, ওর রুম, বা এটা কনফারেন্স রুম, কিন্তু এখানে আপনারা আসার আগে এই যে এখানে কাজ করছিল। সো সব জায়গায় কাজ হচ্ছে, আমাদের প্লেসটা আরও বাড়ানো হচ্ছে। ওই জায়গা থেকে বাড়ানো হলে হয়তো কল সেন্টার আমাদের সংখ্যা বাড়ানো হবে। তো যদি কেউ চায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আরেকটা পরিকল্পনা করছি। প্রত্যেক বিভাগে, এটা আমাদের পরিকল্পনা রয়েছে, সামনে জেনারেল মিটিং উপস্থাপন করব, প্রত্যেক বিভাগে আমরা এরকম একটা করে অফিস নিতে চাই, যেন কাউকে আর সবাইকে ঢাকা ছুটে আসতে হয় না। এটা আমরা করতে চাই কাজ সহজ করার জন্য। আরেকটা, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি এমআইএসের যে কথাটা বললেন, আমরা এমআইএসের সাথে অলরেডি কথা বলেছি। তারা বলেছে তাদের 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে এটাকে গেজেট করার জন্য। মানে এই 11,306 জন তারা আবার আরেকবার ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে। এই শর্তে যে তারা গ্যাজেট করবে, তাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে হবে। তারা যদি গ্যাজেট করে আমাদেরকে 11,306 জন দেয়, তখন তো আমাদের এটার উপর নির্ভর করতে হচ্ছে না, কারণ সেটার দায়িত্ব সরকার নিজে নিয়ে নিচ্ছে। তখন আমরা ইজিলি ডিসপার্স করতে পারবো। সো আমরা তাদেরকে অলরেডি এই প্রস্তাব দিয়েছি যে আমরা আমাদের জায়গা থেকে কীভাবে সহযোগিতা করতে পারি। আমাদের অলরেডি একটা মিটিং হয়েছে 2 দিন আগে, এই সপ্তাহে একটা আছে। সো আমরা আশা করি এই যে গ্যাপটা এমআইএসের সাথে আমাদের, যদি তারা আমাদের কাছে 1 সপ্তাহ সময় চেয়েছে এটা গ্যাজেটেড করার জন্য। সো এটা করলে আমাদের মনে হয় এই দূরত্বটা আর থাকবে না। এ পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে, আমি আপনাদেরকে স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিব, প্রয়োজন হলে আপনারা সবাই ছবি তুলে নিয়ে যাবেন। আমি আপাতত মূল সংখ্যাটা একটু বলছি। ওই যে পয়সা বা শেষের 10 টাকা 5 টাকা ওটা রেখে, এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109,20,00,000। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত
আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে 47,32,00,00,000। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 61 কোটি টাকার মতো। সংখ্যাটা ইম্পর্ট্যান্ট। আমরা আমাদের অফিসের প্রথম চেক হস্তান্তর করা হয় যখন অফিস ছিল না, এটা হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখে। আমাদের অফিসের কার্যক্রম প্রথম প্রাথমিকভাবে শুরু হয়েছে অক্টোবরের 15 তারিখে। গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এমআইএস, যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা সেন্টার। সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড আমরা ওই জিনিসটাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, যেহেতু সেটা সরকারের, সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের লিস্ট, যেটা কয়েকদিন আগে 2-3 দিন আগে প্রকাশ করা হয়েছে, সেখানে শহীদের সংখ্যা 826। এর মধ্যে আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে। 826-এর মধ্যে 628 অলরেডি আমরা দিয়ে দিয়েছি, মানে আর আমাদের মাত্র 198 জন শহীদ পরিবারের কাছে পৌঁছানো বাকি আছে ওই ভেরিফাইড লিস্ট অনুযায়ী। এরপরে এমআইএসের ভেরিফাইড লিস্টে এখন পর্যন্ত আহত হচ্ছে, আমরা মাত্র চেক করেছি 11,306। সেখান থেকে আমরা আহতদের কাছে পৌঁছেছি 1,601। এখানে সংখ্যাটাতে একটা দূরত্ব রয়েছে। এর কারণটা এখন আমরা আসি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে এই যে এমআইএসের যে ভেরিফাইড যে লিস্টটা, এই তথ্যগুলো তারা সিভিল সার্জন অফিস অথবা জেলা প্রশাসকের যে অফিস তার মাধ্যমে সংগ্রহ করেছিল। আমরা নতুন করে আমরা আমাদের জায়গা থেকে একটি অ্যাপ্লিকেশন চেয়েছিলাম, কারণ এখন পর্যন্ত এই যে এমআইএসের লিস্ট, আমরা তাদেরকে অনেকবার অনুরোধ করেছি আপনারা এটার গ্যাজেট প্রকাশ করুন, কারণ যখন গ্যাজেট প্রকাশ করা হবে তখন এটা আমরা ভেরিফাইড ধরে নিব। এখন তারা এটা তাদের জায়গা থেকে এই লিস্টটা সংশোধিত লিস্ট প্রকাশ করছে। আপনারা যদি লক্ষ্য করেন এই 11,306টাও কিছুদিন আগে, মাসখানেক আগে 24,000 ছিল। তারা এটা ক্রস চেক করছে কিভাবে, তারা বারবার ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছে জেলা প্রশাসকের কাছে, সিভিল সার্জনের কাছে। কিছু ওইখানে ডুপ্লিকেট রয়েছে, কিছু জিনিস অ্যাড হয়েছিল যেটা তারা ভেরিফিকেশন করে পাচ্ছে যে তারা আহত কিন্তু আন্দোলনের আহত না। সো এখনও আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ধরতে পারছি না। যদি ধরতে পারি আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে বা চেকের মাধ্যমে একদিনে এটা আমরা একদম নির্দ্বিধায় স্বীকার করব যে আমাদের কল সেন্টারে 6 জন রয়েছে, 2 জন শহীদ পরিবারের জন্য, 4 জন আহতদের জন্য তারা কল রিসিভ করে। কোথাও 11,000-এর জন্য 4 জন, এটা খুবই অসম্ভব যে কেউ কল দিয়ে 5-10 বার কল দিয়ে এখানে রিচ করে, এটা আসলেই অসম্ভব। আমাদের জন্য এটার জন্য জাস্ট স্পেস দরকার। এই স্পেস পাওয়ার জন্য আমরা 15 দিন প্রায় 1 মাস ধরে ট্রাই করছি আমরা পাশের স্পেসটা নিব। এটা নেয়ার জন্য যে আমাদের সামগ্রিকভাবে একটা স্পেস নেয়ার জন্য যত রকমের চেষ্টা আমরা করছি, এটা নিতেও আমাদের সমস্যা হচ্ছে। মানে যেই বিষয়টা হচ্ছে আমরা এটাকে এক্সটেন্ড করতে চাই, এক্সটেন্ড করার প্রসেসটা আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করছি। হয়তো এটা এক্সটেন্ড করতে আমাদের অল্প কয়েকদিন লাগবে, কিন্তু এই জিনিসগুলো আমরা ফেস করছি প্রতিনিয়ত। আপনি যেমন বললেন যে অনেক আহত আসছে, আপনি যেমন ফেস করছেন আমিও ফেস করছি, কিন্তু সত্যি কথা এটাই যে গতকালকে আমি একজন শহীদ পরিবারকে এখানে পেয়েছি, উনি বললেন উনি 3 দিন এসেছেন, উনাকে এখনও চেকটা দেওয়া হচ্ছে না। এরপরে উনি আমার সামনে খুবই ইমোশনাল হয়ে গেছেন, আমারও খারাপ লেগেছে। আমি এই অফিসের 3 জন যারা এই শহীদ পরিবারকে অর্থ দেওয়ার সাথে সম্পৃক্ত, 3 জনকে ইচ্ছা মতো ঝেড়েছি। ঝাড়ার পরে তারা তারা একদম তাদের চোখের পানি ছেড়ে দিয়ে এক প্রকার তারা আমাকে একটি কথা বলেছে যে উনাকে শুধু বলেন, উনার ছেলে মারা গিয়েছে, উনি ওয়াইফ, উনি উনার হাজব্যান্ডকে 3 দিনই বলা হয়েছে নিয়ে আসেন, কারণ উনার হাজব্যান্ডও নমিনি। সো যদি নেয় ওয়াইফ হাজব্যান্ড আলাদা নিতে হবে, না হয় 2 জন এসে একসাথে চেকটা নিতে হবে। সো উনাকে বলেন 3 দিনই বলা হয়েছে একসাথে নিয়ে আসতে, উনি এসেছে কিনা, উনি বলেন না নিয়ে আসে নাই, তাহলে আমরা কীভাবে দিব? সো ফ্যাক্ট হচ্ছে তারা তাদের জায়গা থেকে যেটুকু মিনিমাম রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো সাপ্লাই না করেই তারা তাদের জায়গা থেকে এটুকু চাচ্ছে। আপনি তো আজকে থেকে 10 বছর পরে এসো আমাকে এটার জন্য দায়ী করবেন যে আমি কেন প্রপার ডকুমেন্টস দিতে পারছি না, এটা আমি কি নিজে খেয়ে ফেলেছি কিনা। সো আমাকে তো এইটুকু লায়াবিলিটিস নিতে হবে। আমি যে কয়েকটা জায়গায় ডিসপার্স করেছি সেই কয়েকটা জায়গায় ক্লিয়ার ডকুমেন্টস আমার কাছে আছে। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত যে 2229 জনকে দিয়েছি তার প্রত্যেকটা ডকুমেন্টস আমি দিতে পারবো। সো এইটুকু ট্রান্সপারেন্সি আমার থাকতে হবে। সো এই জায়গায় যে জিনিসটা হয় অনেক ক্ষেত্রে, আপনি যেটা বললেন যে অনেকে আহত আছে তারা তাহলে কখন পাবে, না, হসপিটালে যারা ভর্তি আছে এটা তাদেরকে ভেরিফাই করার জন্য যথেষ্ট। এখন যারা হসপিটালে আমরা প্রত্যেক সপ্তাহে চেক করি নতুনকে ভর্তি হচ্ছে, হসপিটালে ভর্তি হওয়া এই সংখ্যাটা আপনারা 10% দেখাতে পারবেন না যারা এখনো ফান্ড পায়।
যারা নতুন এসে আবার ভর্তি হয়েছে। প্রত্যেক সপ্তাহে হসপিটাল থেকে লিস্ট আসে, যারা নতুন আসে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আবার ফান্ড পাঠানোর ব্যবস্থা করি। আর এই যে যারা দেখছেন এই যে সংখ্যাটা বড়, আহত এখনও প্রায় 8-9 হাজার মতো, তারা যেটা হয়েছে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছে, তারা স্থানীয়ভাবে যোগাযোগ করছে। সো তাদের ক্ষেত্রে এখন এই জিনিসটা আমরা বিভাগীয় পর্যায়ে যদি যাই এটা আরেকটু ত্বরান্বিত হবে। এটা আমরা বারবার স্বীকার করবো, যতটা স্পিড হওয়া দরকার ছিল ততটা হয় নাই, বাট গতিটা দ্রুত বাড়ছে। সো বিভাগীয় অফিসটা যদি এই মাসে হয় গতিটা বাড়বে। এমআইএস যদি তাদের জায়গা থেকে জাস্ট আমাদের বলেছে এই সপ্তাহের মধ্যে গ্যাজেট তারা প্রকাশ করবে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে একটা মানে দ্রুত গতি পাবো। আর আমাদের জায়গা থেকে অলরেডি আমাদের অফিসের সেট আপ এখন রেডি। আমরা 7 তারিখের মধ্যে নতুন আরেকটা অফিস পাচ্ছি, ডাবল হবে আমাদের পেস। সো আমাদের জনবল তখন ডাবল হয়ে যাবে, আশা করি এই সমস্যাগুলো তখন কমে আসবে। মিসবিহেভের জন্য আমরা ইতিমধ্যেই একটা অভিযোগ বক্স যেটা আছে অভিযোগ সেল সেটা আমরা গঠন করতেছি এবং আপনাদের কাছে সামনেই আমাদের গেটে ঢোকার সময় একটা অভিযোগ সেল থাকবে। সেখানে আপনাদের যেসব অভিযোগগুলো আছে সেগুলো আপনারা জমা দিতে পারবেন এবং সেগুলোর ব্যাপারে আমরা দেখে সেগুলো আমরা না এখানে আরেকটা আপা আরেকটা কথা বলি এখানে একটু, এটা আমি নিজে এটা হচ্ছে মানে ফেস করেছি, এটা শুধু একজন কর্মচারী ফেস করেছে এটা না, আমিও ফেস করেছি। এটা ট্রু, আমাদের চোখে পড়েছে কয়েকজন, আমরা এটা নিয়ে বারবার কথা বলেছি এবং এটা পর্যন্ত বলা হয়েছে যে এখানে যদি ফার্দার এরকম আমরা আমাদের চোখে এরকম পড়ে যে অযৌক্তিক কারণে শুধু আমরা কেউ মেজাজ হারিয়ে ফেলি, তাহলে এই অফিসার তার কাজ করার প্রয়োজন নেই। কারণ এই অফিসের এনভায়রনমেন্ট 8-10টা অফিসের এনভায়রনমেন্টের মতো না। এখানে 8-10 জন সাধারণ মানুষ আসে না, এখানে যারা আসে সবাই এই অভ্যুত্থানের আহত যোদ্ধা, না হয় শহীদ পরিবারের কেউ। তারা ভিতরের যে শূন্যতা নিয়ে এখানে আসে, আপনারা যারা কাজ করেন আপনাদের সবার মধ্যে একই অনুভূতি নাই। এই কারণে আমরা এখন এই যে আমাদের এখানে শহীদ বাবা রয়েছেন, শহীদ ভাই রয়েছেন, তারা কিন্তু রেগুলার এখন অফিসে আসেন, তারা আমাদের এই জেনারেল কমিটির সদস্য এবং তারা এই বিষয়গুলো পর্যবেক্ষণও করেন। তবে এখানে একটা বিষয় রয়েছে আপা, আসেন যে তারা তাদের রাগ এবং ক্ষোভের এখানে একটা উদ্গীরণ করবেন, আগে থেকেই তাদের ভিতরে একটা রিজিড একটা চিন্তাভাবনা আছে যে হয়তো এই একটা ইনজাস্টিস হচ্ছে, এই কারণে মনে হয় লেন্দি করা হলে রেডি। আমাদের যারা কর্মচারী তারাও এরপর থেকে এখানকার এমপ্লয়ি অ্যাবজর্ব করবে, না করতে পারলে তার এখানে জব করার প্রয়োজন, এটা ঘোষণা দেওয়া হয়েছে, তাদেরকে ডেকে বলা হয়েছে এটা। কিন্তু আমার একজন সাংবাদিক ভাই আমাদের কাছে রিসেন্ট তথ্য এসেছে, উনি এসে কেন আমার এমপ্লয়িকে এভাবে ঝাড়াঝাড়ি করবে? উনি এসে তথ্য চাইতে পারে, উনি এটার জন্য জবাব দিতে চাইতে পারে, এমপ্লয়ির কাছে না পেলে যদি না পায় আমাদের কাছে এসে চাইতে পারে। আমরা না দিতে পারলে হয় আমরা এখানে দায়িত্ব চেয়ার ছেড়ে দিব, কোনো সমস্যা নেই, শেষ করতে দেন। না না অভিযোগ না না না, এটা শুনেন আপু, একটা কথা শুনুন, আমি বলেছি একজন। আপু প্লিজ শেষ করতে দিতে হবে, দাঁড়ান, আপনি প্রশ্ন শেষ করেছেন, আমাকে উত্তর শেষ করতে দিতে হবে। একজন সাংবাদিক ভাই বা বোন এখানে এসে এসে করেছে, এটা আমার তুলে ধরতে হবে। আপনি যেমন আপনার অভিযোগ অ্যাবজর্ব করা আমার মেন্টালিটি থাকতে হবে। কোনো একজন, আমি সবার কথা বলি নাই, এখানে অন্তত 50 জন আছেন, আমি একজনের কথা বলেছি, তারটাও অ্যাবজর্ব করার মানসিকতা আপনার থাকতে হবে। এটা হয়েছে একদম চার্জ করা হয়েছে প্রায় 30 মিনিট ধরে যে কেন লেট হচ্ছে, কি কারণে এটা এখন তারা ফান্ডটা পায় না, কারণটা তো শোনার মানসিকতা থাকতে হবে কী কারণে। সো আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, তাদেরটা আমরা অ্যাবজর্ব করবো, এটা আমার করার মানসিকতা থাকতে হবে। বাট আমাদেরও সিচুয়েশন বুঝতে হবে, এই যে আমি যে তথ্যগুলো দিলাম এগুলো যদি কারো থেকে লেট করার কোনো কারণ নেই, তাহলে তো এই 2200 জন এখান থেকে চলে যেত না। সো আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস বলি, আমরা ইভেন আমাদের কর্মচারীদেরকে এটা অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে, আপনি যেটা বলেছেন এটা স্নিগ্ধ, নিজে উনি সিইও দায়িত্ব পালন করছেন, সবাইকে ডেকে বলেছে এরপরে কোনো একজন আহত যোদ্ধা বা শহীদ পরিবারের কাছে যেটা পাওয়া যায় যে তাদের সাথে মিসবিহেভ হয়েছে, ইভেন তাদেরই কোনো ল্যাক মনে করেন ইনফরমেশন দেওয়ার ল্যাক, কমিউনিকেশন ল্যাক বা কিছু, তারপরও করতে পারবে না, এই ঘোষণা দেওয়া হয়েছে। এবং কেউ যদি করে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের অভিযোগ জানাবেন, আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে পারি, এখান থেকে অফিস থেকে স্যাক করা আমরা সেটা করে দিব। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিই, আমরা ইতিমধ্যে এদের লিস্টে ঢুকতে পারে। আচ্ছা, যাচাই বাছাই করে দেওয়ার প্রক্রিয়া থাকতে হবে, এটা আপনাদের। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি একদম স্পষ্টভাবে আহতদের এত অভিযোগ আমরা পেয়েছি যেটা কোনোভাবেই অ্যাভয়েড করার মতো না। হ্যাঁ, আপনারা আহতরা স্পষ্ট করে বলে, শহীদ পরিবারগুলো খুব স্পষ্ট করে বলে তাদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আজকে প্রতিষ্ঠান, তাই না? তো সেখানে আপনাদের তো কমিটমেন্ট সেই জায়গায় থাকতে হবে যে কি ধরনের পরিস্থিতি, কি ধরনের প্রেশার এখানে আসতে পারে, সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। মানে পাল্টা অভিযোগ দিয়ে তো এটা তো আপনাদের কাছে। আপু দেখেন আমি একটা জিনিস বলি, আমি শেষ করি, বলেন প্লিজ। ওকে, শিওর। আপনারা এতক্ষণ পর্যন্ত বললেন যে 680 উঠে আপনারা আসলে কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা বলছেন যে আপনারা এখনো ম্যাচিউর না, প্রফেশনাল লোকজন এখানে নাই, হ্যাঁ, কিন্তু কোটি টাকার ফান্ড এখান থেকে ডিসবার্স হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই যাচ্ছি কারেকশন করছি অদক্ষ, মানে এখন স্কিল না বলে এই যে অদক্ষতা, এটাও আমি এগ্রি করতেছি। হবে না, সেটা কাটতে আপনারা আসলে
না না, আমরা আমাদের জায়গা থেকে মনে করি ব্যবস্থাপনা মানে একটা জিনিস কি দেখেন, এখানে যারা কাজ করেছে তাদের আগের কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু এই সিচুয়েশন মানে এভাবে যারা আমাদের এই আহত তাদের যে কেস, যারা আমার শহীদ পরিবার তাদের কেস, এই কেস তো ডিলিং করে নাই। সো ওই ডিলিংসের বিষয়টা বোঝার কথা বলেছি, এখানকার সবাই তাদের জায়গায় কাজ করেছে। আরেকটা জিনিস হচ্ছে মানে আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি এখানে যারা কাজ করে তাদের চেয়ে বেশি ইমোশন অন্য কেউ ধারণ করে না। এখানকার সিইও হিসাবে একজন শহীদ পরিবারের ভাই দায়িত্ব পালন করে, এখানকার জেনারেল কমিটিতে যারা রয়েছে তাদের 50%-এর অধিক হচ্ছে শহীদ পরিবারের সদস্য। না শেষ করতে দেন না, মানে আপনার জায়গা থেকে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে একদমই আমি একমত না। কারণটা হচ্ছে এটা মনে হচ্ছে যে আপনার ভিতরে আলাদা করে এই শব্দগুলো বলার জন্য মনে হয় আপনি এখানে এসেছেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে যিনি জিএস হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে হত্যা হতে দেখেছেন, খুন হতে দেখেছেন, এমন প্রতিনিয়ত সবচেয়ে বেশি শহীদ পরিবারকে ফেস করেছেন। এই যে 628টি শহীদ পরিবার এখানকার প্রত্যেকটি মানুষ প্রত্যেক সপ্তাহে ফেস করে এসেছেন, তাদের চোখের সামনে ওই শহীদ পরিবারের কান্না আছে। তারা সবচেয়ে বেশি হসপিটালে গিয়ে আহত যোদ্ধাদেরকে ফেস করেছেন, তারা প্রতিনিয়ত এই আহত যোদ্ধাদের কাছে যান। আমাদের জায়গা থেকে এই সমস্যাগুলো ফেস করার প্রতিনিয়ত আমাদের যে ইমপ্রুভমেন্টের স্টেপটা নেওয়া, এটা আমরা আমাদের জায়গা থেকে নিচ্ছি। স্যারজি, সেটা কিন্তু প্রশ্ন উত্তর হলো না। মানে আমরা যারা আমাদের কাছে অভিযোগ করেছেন তারা এটাও বলেছেন এখানে যারা আছেন তারা সবাই শহীদ পরিবারের সদস্য, সেই জায়গায় শ্রদ্ধা রেখে কথাটা বলছি যে অবশ্যই তারা এখানে শহীদ পরিবারের সদস্য, কিন্তু শহীদ পরিবারের সদস্য নিয়ে যে অদক্ষতা থাকবে না, হ্যাঁ অব্যবস্থাপনা থাকবে না, আপনি আপনার জায়গা থেকে একটু সাজেশন দিবেন যে আমরা কিভাবে এটা কাটিয়ে উঠতে পারি প্লিজ। আচ্ছা, এটার ব্যাপারে আমিও আরেকটু কথা বলি। এটা আপনারা জানেন যে যেই গণ অভ্যুত্থানটা, না না আপু দেখেন, আমলে না নিলে তো এই যে 2200 জনকে এখান থেকে ফান্ড দেওয়া যেত না 2 মাসে আপু। শুনেন, যেই গণ অভ্যুত্থানটা বাংলাদেশে হয়েছে, এই গণ অভ্যুত্থান পৃথিবীর আর কোথাও আগে এত পরিমাণ ক্ষয়ক্ষতি দিয়ে হয়েছে কিনা আমার জানা নেই, এবং বাংলাদেশেও এটার নিঃসন্দেহে এটাই প্রথম। তো এটার বিষয়ে যে পূর্ব এক্সপিরিয়েন্স থাকবে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই টাফ। আমরা চেষ্টা করেছি এমন মানুষ খুঁজে পাওয়ার জন্য যারা আগে এইসব বিষয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে বা বিভিন্ন অধিদপ্তর থেকে আনার চেষ্টা করেছি, কিন্তু আসলে এই অভ্যুত্থানটা এতটাই ইউনিক একটা অভ্যুত্থান যেটি বাংলাদেশে হয়েছে এবং পুরো বিশ্বে এটি একটি নজরবিহীন অভ্যুত্থান, যার ব্যাপারে কারোরই কোনো এক্সপিরিয়েন্স নেই। তার জন্য আমাদেরকে স্ক্র্যাচ থেকে কাজ শুরু করতে হয়েছে। এবং আপনি যে অভিযোগের কথা বলেছেন, অবশ্যই আমরা এখানে যারা এমপ্লয়িরা কাজ করে তাদের সবাইকে স্ট্রিক্টলি বলে দিয়েছি যে শহীদ এবং আহত পরিবার কারোর সাথে কোনো রকম যদি খারাপ বিহেভিয়ারের আমরা প্রমাণ পাই বা কোনো অভিযোগ পাই, আমরা তার বিরুদ্ধে অফিসিয়াল যে কার্যক্রম গ্রহণ করার দরকার সেটাও আমরা নিব, এবং অলরেডি আমরা সেগুলো নেওয়া শুরু করেছি। ভাই আপনাদের মাধ্যমে 1 মিনিট, ভাই আপনাদের মাধ্যমে 1 মিনিট একটা ক্লিপ যেতে হবে, এটাকে একটু বলে ফেলি প্লিজ কাইন্ডলি। আমাদের শহীদ পরিবারের জন্য একটু মানে আমরা চাই বাংলা এখানে আমাদের যতগুলো মিডিয়া রয়েছেন কাইন্ডলি এই 1 মিনিটের ক্লিপটা একটু প্রচার করবেন যেন এটা আমাদের এই তথ্যটা আরও ছড়িয়ে যায়। শহীদ পরিবারের আমাদের ভেরিফিকেশন হওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, এক এমআইএসে আমাদের তার তথ্যটা একটু থাকতে হবে, যদি না থাকে আমাদের এখানে কোন কাগজগুলো দিলে আমরা এখন ইনপুট দিয়ে দিতে পারবো, কারণ এমআইএসের একজন আমাদের এখানে কাজ করে। শহীদ পরিবারের জন্য আমার ডেথ সার্টিফিকেট লাগবে, যদি ডেথ সার্টিফিকেট না থাকে স্থানীয় প্রশাসনের যে কোনো অফিস বা অফিসের কর্মকর্তার মাধ্যমে একটা প্রত্যয়নপত্র লাগবে যেখানে লেখা থাকবে তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানের হয় ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, দুইটার একটা জিনিস লাগবে। দ্বিতীয়ত আমার শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা লাগবে। তৃতীয়ত যিনি নমিনি হবেন তার এনআইডি কার্ড কিংবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে। এক্ষেত্রে যদি সন্তান হয় শুধু বাবা মা থাকে তাহলে বাবারটা হলেই হবে নমিনি হিসেবে বা বাবা মায়েরটা, আর যদি এমন হয় সন্তান বাবা মা আছে ওয়াইফও আছে তখন বাবা মা ওয়াইফ তিনজনেরই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড লাগবে। এই তিনটা জিনিস, নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড বা ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, আর যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। শহীদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশন হওয়ার জন্য মাত্র তিনটা জিনিস। আহতদের কথা বলি, ফাউন্ডেশন থেকে একটা ফর্ম দেওয়া হচ্ছে, এই ফর্মটা পূরণ করে যেই হসপিটালে চিকিৎসা নিয়েছেন ওই হসপিটালের ডক্টর কর্তৃক সত্যায়িত মানে তার সাইন থাকবে এবং একটা সিল থাকবে, এক। দ্বিতীয়ত যেই হসপিটালে চিকিৎসা নিয়েছেন হয় ভর্তির ফর্ম অথবা ছাড়পত্র, দুইটার যে কোনো একটাতে ওই হসপিটালের ডক্টর কর্তৃক সিল এবং সিগনেচার মানে সত্যায়িত, এই দুইটা জিনিস লাগবে। ভাই হয়েছেন উনি, যদি বাচ্চা হয়ে থাকে ছোট পারে, যে কারো এখন জন্ম নিবন্ধন কার্ড আছে, সো নমিনির জন্ম নিবন্ধন কার্ড লাগবে আমাদের,
ওইটার ফটোকপিটা লাগবে। এই 3টা কাগজ ওই এনআইডি কার্ডের বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে। এইটুকু কাগজ যদি আমাদের জায়গা থেকে থাকে তাহলে আমরা আহতদেরকেও আমরা ফান্ড দিয়ে দিতে পারি, এখান থেকে ভেরিফাইড করে দেই, শহীদদেরকেও ভেরিফাইড করে দিই। দয়া করে এই কাগজগুলো আপনারা হয় আমাদের এখানে দিয়ে দিলে আর কোথাও যেতে হবে না, সিভিল সার্জন অফিসেও না, জেলা প্রশাসনের কাছেও না, এমআইএসে না, কোথাও না, আমাদেরকে দিবেন, আমরা ভেরিফাইড করে ফেলবো। এমআইএস যদি নির্দিষ্ট উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন দিতে চান, এখন এটা হয়ে গিয়েছে, তারাও সরাসরি এমআইএসে পাঠায় এবং এটা 1 সপ্তাহের মধ্যে এখন ভেরিফাইড হওয়ার প্রসেস হয়ে গিয়েছে। কাইন্ডলি এইটুকু ফলো করে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আচ্ছা, আমরা এরকম অসংখ্য অভিযোগ পেয়েছি যে দফায় দফায় এক একটা পরিবারকে করেছিলেন, আপনারা প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আমরা বলেছি কাগজ হারিয়েছে, এটা আহতদের অভিযোগ। না, না। আমরা অনেকেই পেয়েছি, আমরা আহতদের আপু, আমাদের কাছে অভিযোগ আসছে এটার জন্য। আপু যে কাগজ হারিয়েছে, আপু শোনেন, আমাকে উত্তরটা দিতে দেন। না না, আপনি না না শোনেন, এটার উত্তর তো আমি দিব, কিন্তু আপনাদের জায়গা থেকে যে একজনের যে কাজটি করেছে যেটা করা উচিত হয় না, এটা স্বীকার করার মানসিকতা থাকতে হবে। আমরা যেমন, আপু একটা জিনিস বলি, আমরা যেমন আমাদের আমাদের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য জান দিয়ে দিব, আমরা এটা এইটুকু আমরা তাদেরকে করব। শহীদদের জন্য জান দিয়ে দাও। আচ্ছা ভাই, অফিসিয়াল শেষ, অফিসিয়াল শেষ, অফিসিয়াল শেষ। তারা দয়া করে আমাকে কার্ড দিয়ে যাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে আপডেট গুলো আছে এগুলো যেন আপনাদেরকে আমি সরাসরি